মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রদ্ধা, মত পার্থক্য ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা সবার কাছে এক থাকতো। মুক্ত চিন্তার যে চর্চা, সেটা কি খুব সুগম ছিল? সেটা আমরা কিন্তু বলতে পারি না। গণতন্ত্রকে হত্যা করায় বুদ্ধিজীবী দিবসেও আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনে কাজ করবে বিএনপি। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হলো বরেণ্য কবি হেলাল হাফিজকে। বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফা জানাজা। সরকার সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ করছে না, দাবি প্রেস সচিবের। মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট পেলে গণমাধ্যমকে নেওয়া হবে নতুন উচ্চতায়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতির সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা জানালেন বিনম্র শ্রদ্ধা। সেখানে উপস্থিত প্রেস সচিব এবং আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান 1971 সালেরই পুনরাবৃত্তি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ পেয়েছে জাতি, সেটি করার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। রাষ্ট্রীয়ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর দিনভর চলবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। সূর্য সন্তানদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। গার্ড অফ অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। সকাল 7:15 নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নীরবে দাঁড়িয়ে জানান সম্মান। এ সময় স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকে। উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন সরকার প্রধান। এরপর শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ছাত্রদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই দেশকে এগিয়ে নিবে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল, তারই একটা কন্টিনিউয়েশন। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে। এটাই আমার কাছে মনে হচ্ছে। সকাল 7:30টার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে নবগঠিত দেশকে পঙ্গু করে দিতে নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী। আর এরপর থেকেই দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনের পর সবার এখন একটাই আশা, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়বে তরুণ প্রজন্ম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান ও রায়ের বাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সকল স্তরের মানুষ। শ্রদ্ধা জানান শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে পাক হানাদার বাহিনী তালিকা ধরে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই সূর্য সন্তানদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের।
শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। বুদ্ধিজীবী হত্যার দায় থেকে যারা যারা এটার সাথে যুক্ত তারা কখনো মুক্ত হতে পারবে না। ছাত্রছাত্রীরা, আমাদের নওজওয়ানরা প্রজন্ম মরতে শিখেছে, আমরা শিখেছিলাম ৭১-এ, এখন আমাদের ভয় নাই। শিক্ষক শিক্ষার্থীরা বলেন, দেশের ইতিহাসের স্বার্থে বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। আজকে এসে আমার অনেক ভালো লাগছে, শ্রদ্ধা জানাতে আমার অনেক ভালো লেগেছে। আমরা আসছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাইতে এবং নাতিদের সঙ্গে নিয়ে আসছি, জানে উনিও জানে আর কি এই জিনিসটা। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে আয়োজনে অনাড়ম্বরতায় আক্ষেপ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। আমাদের ৭১-এর যে দিনগুলি, আমাদের যে রেড লেটার ডে, সেই জিনিসগুলি যেন প্রজন্ম সেগুলিকে স্মরণ করে। যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, এই শহীদদের রক্তের বিনিময়ে দেশটা হয়েছে। দল মত আলাদা হলেও মুক্ত চিন্তার দ্বার উন্মোচন করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। ছাত্র জনতা এই অভ্যুত্থান এবং এর আগে আমাদের স্বাধীনতা ৫২ থেকে ৭১ হয়ে ৯০ হয়ে যে ধারাবাহিকতা, জাতি হিসেবে যে ধারাবাহিকতা আমরা যেন বুঝিয়ে রাখতে পারি, যখন আমাদের ডাক আসবে আমরা যেন সে দায়িত্ব পালন করতে পারি। শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিলেন সমস্ত বিষয়ে জাতির সামনে উন্মোচন করা দরকার এবং এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণে লেখালেখি হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে, এবং বিষয়গুলো পরিষ্কার যে কারা এগুলোর সাথে জড়িত। বড়দের সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসে নতুন প্রজন্মের ক্ষুদে সদস্যরাও। পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমাদের উচিত ওদের মধ্যে এগুলো ছড়ায়, ওদেরকে শেখানো, ওদেরকে জানানো। এখানে আসা শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানো প্রতিটি প্রজন্মের সদস্যরা দাবি করেছেন যেন বাংলাদেশের ইতিহাসের স্বার্থে সকলেই তাদের শ্রদ্ধার চোখে দেখেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন হৃদয়ে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ও তাদের কোনো অঙ্গ সংগঠনের কাউকে। বিএনপি মহাসচিব বলেছেন, গণহত্যা ও গণতন্ত্র হত্যার কারণেই জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ। বুদ্ধিজীবী হত্যার নির্মোহ বিচারের দাবিও জানান রাজনীতিবিদরা। লাখো শহীদের রক্তে কেনা লাল সবুজ পতাকা ও বাংলাদেশ। ৭১-এর মার্চ থেকেই বাংলাদেশকে মেধা শূন্য করার চেষ্টা ছিল। রাজাকার আলবদরের সহায়তায় বিজয়ের আগ পর্যন্ত হত্যা নির্যাতন চালিয়েছে পাক বাহিনী। এক একটি বদ্ধভূমি তার কলঙ্কিত চিহ্ন, স্মৃতিসৌধ সেই হত্যার স্মারক। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পর বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। প্রয়োজনে ১০০ বছর পর হলেও ইতিহাসের বর্বরতম হত্যার বিচার চান তারা। নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্যই সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হত্যাকারীদেরকে বিচার করা দরকার এবং স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধ যারা করছিল তাদের বিচার কার্যটা সম্পন্ন হওয়া দরকার। আমরা চাই কোনো লুফর্স না থাকুক, সঠিকভাবে ৭১-এ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হোক। যারা ৭১ সালে শহীদ হয়েছিলেন সব শহীদের মধ্যে আমরা দেখেছি যে তরুণ বুদ্ধিজীবীরাও ছিলেন। এই মুহূর্তে আমরা মনে করি তরুণ বুদ্ধিজীবীদের একটি উত্থান হওয়া প্রয়োজন। বলেন, দেশটির নাম পেলেও লড়াই থামেনি। বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে গেছে, কিন্তু জনগণের প্রত্যাশিত সুশাসন অর্জিত হয়নি। ফলে স্বাধীনতার ৫৩ বছর পরেও সমাজের বৈষম্য দূর করতে প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্র জনতাকে। মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বলি বারবার এটা কিন্তু প্রতারিত হয়েছে। মুক্তিযুদ্ধের নাম করে, গণতন্ত্রের নাম করে একটা ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশে কায়েম করা হয়েছিল। লক্ষ্য আবার স্থির হয়েছে। এখন জনগণের দিক থেকে আমরা জনগণকে আহ্বান জানাই, এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ও তাদের সহযোগী কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে। দুই একজন উপদেষ্টার যে মন্তব্য, বক্তব্য ইদানিং শুনছি, এটা অত্যন্ত দুঃখজনক। রাজনীতি এবং বিরাজনীতিকরণের একটা মাঝামাঝি একটি পরিবেশের জায়গায় আমরা অবস্থান করছি বলে মনে হচ্ছে উপদেষ্টাদের কথায়। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে,
যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ৭১-এর বীর শহীদদের প্রতি। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ৭১-এ যেভাবে একতাবদ্ধ হয়েছিল পুরো জাতি, আবারও দেশ গঠনে একতাবদ্ধ হবে বলেই আশা এখানে আসা সকল মানুষের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবাদিককে বা কোনো সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রেস সচিব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাসুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা। শুরুতেই জুলাই অভ্যুত্থানে রাজপথে দায়িত্ব পালন করা সাংবাদিকরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন। পায়ে বাড়ি মারলো, পা ভাঙলো, তারপর একটা মিছিল এসে আমার উপর দিয়ে সব দৌড়ায় গেল। আমি যে ওখানে গোলাগুলির ঘটনা ঘটবে সেটা আমি বুঝতে পারি নাই। তখন আমি কোনো রকম মাথায় করে হেলমেটও নাই মাথায়, যাওয়া শুরু করলাম, তখন একটা গুলি এসে আমার হাঁটুতে লাগলো। ফুটেজ দেওয়া অবস্থায় তখন আমাকে পিছন থেকে আগুনের উপরে ধাক্কা দিয়ে ফেলে দিল, ছাত্রলীগের ছেলে পেলে এবং যুবলীগের ছেলে পেলে। আমি পড়লাম আর আমার পিছনে দুজন গুলিবিদ্ধ হলো, এরকম মানে পড়ে যাওয়াতে আমার গোড়ালি ভেঙে যায়। আলোচনায় জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা গণমাধ্যম কর্মীদের বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। যে গণমাধ্যমগুলো ফ্যাসিবাদের ভূমিকা পালন করেছে, ফ্যাসিবাদের দোসর হিসাবে ভূমিকা পালন করেছে, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা উচিত যারা দায়ী। আপনি যদি চাকরির নিশ্চয়তাটুকু রাখেন, জীবনের পরোয়া না করে সেই মানুষটা, সেই সাংবাদিকটা সত্য উন্মোচনের জন্য ছুটে যাবে। গঠনমূলকভাবে সমালোচনা আমরা করি, তাহলে সেটা স্বীকৃতি না দেন, অন্তত আপনারা না পিটান, এইটুকু নিশ্চয়তা আমরা চাই। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ বলেন, বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে। এর বিরুদ্ধে দেশের সংবাদ মাধ্যমকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন। আগে আমরা শুধু দেশের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এ সরকার ১ ইঞ্চি ছাড় দেবে না। বলেন, মিডিয়া সংস্কার কমিশন কাজ করছে, তাদের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নেওয়া হবে। 4 মাসে আমরা কাউকে মানা করি নাই। 4 মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লিখছে, ওনাকে সরিয়ে দেন। আমরা কাজ করছি, আমরা আমাদের তরফ থেকে মিডিয়া কমিশন আমরা করা হয়েছে, খুবই ব্রিলিয়ান্ট। অনেকে বলছেন যে মিডিয়া কমিশনে যারা আছেন তারা, আমি বলবো যে আপনারা দেখেন তাদের কাজটুকু। সাংবাদিকদের বেতন দিতে না পারলে মালিকদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে এটা, যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সঠিক তদন্তের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জাতিকে চিরদিন যারা পদদলিত করে রাখতে চেয়েছিল তারাই সূর্য সন্তানদের হত্যা করেছে। স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয় বলে জানান তিনি। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, চিত্র নির্মাতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহির রায়হান মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। জহির রায়হানকে হত্যার মধ্য দিয়ে সত্য উদ্ঘাটন বাধাগ্রস্ত করা হয় বলেও জানান জামায়াত সেক্রেটারি। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফায় জানাজায় অংশ নেন কবির সহকর্মী, স্বজন ও ভক্তরা। কবিকে শেষ শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি হেলাল হাফিজ। শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের নিথর দেহ। নীল, যার অত্যন্ত প্রিয় সেই কবির শরীর জড়িয়ে আছে ধবধবে সাদা কাফন।
শ্রদ্ধাঞ্জলিতেও নেই তার প্রিয় ফুল কচুরিপানা। রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে কবি একা কাটিয়ে দিয়েছেন জীবনের শেষ সময়। শুক্রবার পাড়ি জমান একাকিত্বের অনন্ত যাত্রায়। শনিবার সকালে বাংলা একাডেমিতে হয় কবির প্রথম জানাজা। তাতে যোগ দেন স্বজন, সহকর্মী ও ভক্তকুল। বললেন, কবির চির বিদায়ে বিরাট শূন্যতা তৈরি হলো লেখক মহলে। মানুষজন নিঃসঙ্গতম কবি বলে, আপনার এগুলো ভাবতে কেমন লাগে? তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন, কই আমি তো নিঃসঙ্গ না, তোমরা কি আমাকে ভালোবাসো না? চাচুর একটা জীবনী লিখছিলেন উনি, আমাকে বলেছিল, আমার বোনকে বলেছিল যে আমি যদি এই জীবনীটা শেষ করতে না পারি তাহলে তোর আব্বুকে বলবি এই জীবনীটা যেন আমার শেষ করে দেয়। মন্ত্রণালয়ের কাছে আবেদন থাকবে যে তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদির কে কেন্দ্র করে যেন ভালো আয়োজন করা হয়, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি এবং কবিতা এগুলোকে কেন্দ্র করে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। আমার সেই অনুরোধটা থাকবে। কবি কখনো কোনো পদক বা পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি। ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করার আছে আমরা সেটা দেখব এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পাবেন। প্রথম জানাজা শেষে কবি হেলাল হাফিজকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আগে থেকে অপেক্ষায় ছিলেন শুভাকাঙ্ক্ষীরা। অংশ নেন আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সংস্কৃতি ও রাজনীতি অঙ্গনের অনেকেই। আমার মনে হয় না বাংলাদেশ কোনোদিন ভুলবে। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। এর চেয়ে বড় পাওয়া কোনো কবির আর কিছু হতে পারে না। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় কবির মরদেহ। অনন্ত লোকে যাত্রা করা কবি বেঁচে থাকবেন তার সৃষ্টির মাঝেই। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র এই লাইনটি জুলাই গণঅভ্যুত্থানে বুকে ধারণ করেছিল লাখো তরুণ। এভাবেই হাজারো তরুণের বুকে বেঁচে থাকবেন কবি হেলাল হাফিজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সম্মান ও সমতার ভিত্তিতে সকল দেশের সাথে সুসম্পর্ক গড়তে কাজ করছে সরকার, এমনটাই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ভারতের সাথে সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, দুপক্ষের সমান স্বার্থের ভিত্তিতে তাদের সাথে ভালো সম্পর্ক করা হবে। এ সময় তৌহিদ হোসেন আরও বলেন, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।